প্রিয় শিক্ষার্থী, সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমি আছি তোমাদের সাথে। আমি রিপন চন্দ্র নায়ক, সহকারী শিক্ষক, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। আজকের পাঠে আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের ষোড়শ অধ্যায় অর্থাৎ পরিমিতি অংশ আলোচনা করব। এখানে যে শিক্ষণফলটির উপর আলোচনা করব তা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র ও চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এবং এতৎ সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। এটি একটি বড় শিক্ষণফল, তাই আমরা বিভাজিত শিক্ষণফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ এর কিছু অংশ বিশেষ নিয়ে আলোচনা করব। সেখানে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আলোচনা করবই। প্রথমে আমরা ত্রিভুজ এবং ত্রিভুজ ক্ষেত্র কি তা ব্যাখ্যা করতে পারবে তোমরা এই ক্লাস শেষে। ত্রিভুজের প্রকারভেদ বর্ণনা করতে পারবে এবং এর বৈশিষ্ট্য লিখতে পারবে, এবং সবশেষে আমরা চেষ্টা করব সমবাহু ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য শেখানোর জন্য। তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আমরা জেনে নেই যে পরিমিতি অংশে আসলে কি কি বিষয় আছে। পরিমিতি অংশে তোমাদের ত্রিভুজের অঙ্ক আছে চতুর্ভুজ এবং বহুভুজের অঙ্ক আছে, বৃত্তের অঙ্ক আছে, আয়তাকার ঘনবস্তু ঘনক এবং বেলনের অঙ্ক। তাহলে দেখো, ত্রিভুজ নিয়ে তোমাদের অঙ্ক আছে হচ্ছে অনুশীলন 16.1, আর চতুর্ভুজ এবং বহুভুজ নিয়ে অঙ্ক আছে হচ্ছে 16.2, আর বৃত্ত নিয়ে অঙ্ক আছে হচ্ছে অনুশীলন 16.3, এবং আয়তাকার ঘনবস্তু ঘনক ও বেলন নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের যে সকল অঙ্ক, সেগুলো আছে হচ্ছে 16.4। আমরা প্রথম ক্লাস থেকে শুরু করছি এবং এই ত্রিভুজ নিয়ে আমরা অঙ্ক করব, সেটা হচ্ছে অনুশীলনী 16.1। আমরা ত্রিভুজের বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো হচ্ছে ত্রিভুজটি খেয়াল করো, এ বি সি। দেখো ত্রিভুজটি হচ্ছে, অর্থাৎ তুমি এই বিষয়গুলো খুব ভালো করে জানো তোমরা, তারপরেও আলোচনা করছি কারণ এই বিষয়গুলো তোমাদের অবজেক্টিভ পরীক্ষা আসে, জ্যামিতি অংশে আসে, হ্যাঁ, আর এই পরিমিতি অংশেও তোমাদের এই বিষয়গুলো আসে, তাই এগুলো সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানা দরকার। একটা ক্লাস হয়তো বেশি লাগবে, কিন্তু তোমাদের বিষয়গুলো খুব ভালোভাবে আবারও রিভিশন হয়ে যাবে, ফলে আমাদের অঙ্ক করতে এবং বুঝতেও সুবিধা হবে, এবং যে কোনো কোণ নির্ণয়ের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ যখন তুমি কোণ নির্ণয় করতে পারবে, তখন এই বেসিক গুলো সম্পর্কে যদি একটু ধারণা না থাকে তাহলে একটু অসুবিধা হবে। তাহলে খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো চিত্রটাতে। এই দেখো এ বি, বি সি, সি এ, এই তিনটি হচ্ছে ত্রিভুজের বাহু। তাহলে বাহুগুলো কি সেগুলো আমরা একটু জেনে নিই। বাহু হচ্ছে রেখাংশ, অর্থাৎ যে রেখাংশ দ্বারা ত্রিভুজ উৎপন্ন হয় সেই তিনটি রেখাংশকে বাহু বলা হয়। আছে ত্রিভুজের তিনটি কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ। প্রতিটি ত্রিভুজেরই তিনটি কোণ থাকে, প্রতিটি ত্রিভুজেরই তিনটি বাহু থাকে, এবং আছে প্রতিটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। দেখো, তাহলে দেখো একটু জেনে নেই কোণগুলো কি। অর্থাৎ দুইটি রশ্মি অথবা দুইটি রেখাংশ কোনো বিন্দুতে মিলিত হলে ওই মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা কোণ জেনে গেলাম, আর ত্রিভুজের তিনটি কোণ থাকে। এখন আমরা জানছি হচ্ছে তিনটি শীর্ষবিন্দু থাকে ত্রিভুজের। আমাদের অনেকের একটা ধারণা থাকে শীর্ষবিন্দু মনে হয় শীর্ষে অবস্থিত, আসলে তেমন নয়। যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় তাকে শীর্ষবিন্দু বলে। যেহেতু এখানে এ বি সি তিনটি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই তিনটি হচ্ছে শীর্ষবিন্দু। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। কারণ যে কোনো বেসিক অঙ্ক করার সময় অথবা ত্রিভুজের অন্তস্থ কোণ বা বহিস্থ কোণ নির্ণয় করার সময় আমাদের এটি খুব কাজে লাগবে। এই 10টি বিষয় ত্রিভুজে থাকবে, যে প্রকারের ত্রিভুজই হোক, অর্থাৎ সমবাহু ত্রিভুজ হোক, সমদ্বিবাহু ত্রিভুজ হোক, বিষমবাহু ত্রিভুজ হোক, অথবা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কিংবা স্থূলকোণী ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই 10টি বৈশিষ্ট্য অবশ্যই আছে।
তবে তাদের নিজস্ব স্বকীয় কিছু বৈশিষ্ট্য আছে, সেই জন্য তাদের নামও ভিন্ন ভিন্ন হয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু প্রথমে জেনে নিবা যে ত্রিভুজ মানেই হচ্ছে এই 10টি বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এর 3টি বাহু আছে, এখানে হলো 3টি, আরো 3টি কোণ আছে হলো 6টি, 3টি শীর্ষবিন্দু আছে হলো 9টি, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই হলো 10টি। এছাড়াও আরো কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, সেগুলো একটু দেখে নাও। প্রথমে যে 3টি বাহু থাকলেই কি ত্রিভুজ আঁকা যায়, একটু খেয়াল করে দেখো। প্রথমে আমরা এই যে 0 থেকে 8 অর্থাৎ 8 সেন্টিমিটার একটা রেখাংশ আঁকলাম, এবং বামে দিয়ে আমরা 3 সেন্টিমিটারের একটি রেখাংশ আঁকলাম, এবং ডানে একটু খেয়াল করে দেখো আমরা 4 সেন্টিমিটারের একটি রেখাংশ আঁকলাম। তাহলে আমাদের 3টি রেখাংশ বা 3টি বাহু হলো। এখন এটা কি ত্রিভুজ হবে? একটু ভালো করে খেয়াল করো, আমরা গ্রাফিক্যালি দেখি একে ঘুরিয়ে আসলে ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা, ত্রিভুজ হয় কিনা। কারণ 3টি বাহু আবদ্ধ হতে হয়, আবদ্ধ না হলে কিন্তু ত্রিভুজ হয় না। তাহলে আবদ্ধ হয়েছে কি? হয়নি। তাহলে এটা যদি ঘুরিয়ে আবার আগের অবস্থানে আনা হয় তাহলে কিন্তু এটি ত্রিভুজ হবে না। তাহলে এর থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা যদি বৃহত্তর না হয় তাহলে ত্রিভুজ গঠন করা যায় না, ত্রিভুজ অঙ্কন করা যায় না। ত্রিভুজ যদি না হয় তাহলে ত্রিভুজ ক্ষেত্রও হচ্ছে না। তাহলে বুঝতে পারলাম। এখন যদি আমরা একটু দেখে নিই যে না, আগের মতোই 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা ব্যাসার্ধ নয় 8 সেন্টিমিটার একটি রেখাংশ নিলাম আমরা, আর এদিকে আগে 3 নিয়েছিলাম, এখন 4 সেন্টিমিটার একটি রেখাংশ নিলাম, আর ডান পাশে দেখো আগে 4 নিয়েছিলাম, এখন 5 সেন্টিমিটারের একটি ব্যাসার্ধ নিচ্ছি। তাহলে আমরা একটু খেয়াল করে যদি দেখি, এখানে দুই বাহু অর্থাৎ ছোট দুইটা যদি আমরা যোগ করি তাহলে 9 হয়। এখন কিন্তু তৃতীয় যে বাহুটি রয়েছে অর্থাৎ অপর বাহুটি 8 আছে, তার চেয়ে একটু বড়। এখন কি ত্রিভুজ আঁকা সম্ভব? আমরা একটু দেখে নিই। দেখে নাও গ্রাফিক্যালি যে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব হচ্ছে কিনা। দেখো ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে। তাহলে দেখো আবদ্ধ হয়েছে, কারণ আমরা আগেই বলেছি ত্রিভুজ 3টি বাহু থাকলেই হবে না, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ হইতে হবে, আবদ্ধ হইতে হবে। কারণ 3টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকেই ত্রিভুজ বলে। তাহলে দেখো আমরা একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারলাম, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। সেক্ষেত্রে আমরা ছোট দুইটা বাহু যোগ করব, ঠিক আছে? তাহলেই আমাদের, আর বড়গুলো যোগ করলে তো হবেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছোট দুইটা যোগ করলেই যদি তৃতীয় বাহু থেকে বড় হয় তাহলে অপরগুলো তো হবেই। তাহলে দেখো আরো দুইটা সিদ্ধান্ত পাইলাম যে ত্রিভুজের দুইটা বাহু যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় না হয় তাহলে ত্রিভুজ হয় না, আর ত্রিভুজের দুইটা বাহু যোগ করলে যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় তাহলে ত্রিভুজ হয়। এই 1 ডজন বৈশিষ্ট্য ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সব ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমরা এগুলোর ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। দেখো ত্রিভুজ কত প্রকার সেগুলো ভাগ করার সময় আমাদের কিছু বেস বা ভিত্তির উপর নির্ভর করতে হয়। প্রথমে আমরা ত্রিভুজগুলো বাহু বেদে এর অর্থাৎ বাহুর উপর ভিত্তি করে এই ত্রিভুজগুলোকে ভাগ করা হয়। একটু খেয়াল করে দেখো, বাহুবেদী ত্রিভুজ আছে আর হচ্ছে কোণ ভেদী ত্রিভুজ আছে। তাহলে বাহুবেদী ত্রিভুজগুলোর মধ্যে রয়েছে, দেখো একটু ভালো করে, সমবাহু ত্রিভুজ, 2 নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আমরা পরে এগুলো একটু ব্যাখ্যা করছি। আর কোণ ভেদী ত্রিভুজ হচ্ছে যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর আছে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা দেখো ত্রিভুজ যে আছে, এই ত্রিভুজ কিন্তু মাত্র এই 6 ধরনের ত্রিভুজই আছে। আমরা এই 6 ধরনের ত্রিভুজই আজকের ক্লাসে ব্যাখ্যা করার চেষ্টা করব। একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমরা আগেই জেনেছো যে 3টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, আর এটুকু অলরেডি জেনে ফেলেছো যে এর 12টি বৈশিষ্ট্য মোটামুটি আছে সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে দেখো আমরা এখন জানবো হচ্ছে বাহুবেদী ত্রিভুজ যে 3 প্রকার আছে সেগুলো নিয়ে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এরকম অর্থাৎ কোন ত্রিভুজের যদি 3টি বাহু সমান থাকে তাকে সমবাহু ত্রিভুজ বলে। সম মানে হচ্ছে সমান, আর বাহু তো বুঝছি রেখাংশ,
তাহলে এরকম সমান তিনটি রেখাংশ নিয়ে যদি কোন ত্রিভুজ অঙ্কন করা হয় তাহলে সেটি হবে সমবাহু ত্রিভুজ। একটা বিষয় খেয়াল রাখতে হবে, সমবাহু ত্রিভুজ এর কোণগুলো সমান হয়। একটু খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে, যে সমবাহু ত্রিভুজে কিন্তু তিনটি বাহুই সমান। আর দ্বিতীয় চিত্রটি একটু খেয়াল করে দেখো, তির্যক যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহু সমান, আর ভূমিটা একটু ছোট, ভূমিটা বড়ও হইতে পারে তির্যক বাহু থেকে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমরা দেখছি এটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ? কারণ এর দুই বাহু সমান। সম মানে সমান, দ্বি মানে হচ্ছে দুই, আর বাহু হচ্ছে রেখাংশ, অর্থাৎ এদের দুইটি রেখাংশ বা দুইটি বাহু হচ্ছে সমান। তারপরে দেখে নাও তৃতীয় যে চিত্রটি হচ্ছে সেটি দেখো, তিন রকম, অর্থাৎ এর কোন বাহু সমান নয়, তিন বাহুর দৈর্ঘ্য তিন রকম। এটি হচ্ছে বিষম। বি মানে সমান নয়, তাহলে বিষম হচ্ছে সমান নয়। তাহলে দেখো আমরা ত্রিভুজ সম্পর্কে, মানে সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ বাহুভেদী ত্রিভুজের তিনটি প্রকার আমরা জানতে পারলাম। এখন কোণ বেদে এই ত্রিভুজ প্রকার জানার জন্য আমরা একটু কোণটা দেখে নিই। কোণ অনেক প্রকার আছে, সেই বিষয়ে আমার আরো একটি ক্লাস আছে, সেইটা জানতে চাইলে বিশদ আলোচনা করতে হবে। আজকে আমরা এই ত্রিভুজগুলো বোঝার জন্য যে কোণগুলো দরকার, কারণ ত্রিভুজের কোনো কোণে 180 ডিগ্রির চেয়ে বড় নয়। তার এর মধ্যে আমরা গ্রাফিক্যালি দেখব যে কোন ত্রিভুজগুলো কোণ বেদে কেমন হয় তা কিসের উপর নির্ভর করে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে একটি রেখাংশ, এই রেখাংশ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি 0 ডিগ্রি যায়, অর্থাৎ তার মুভিংই হচ্ছে না, তাহলে এখানে কোণ উৎপন্ন হবে 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে কোণটি দেখতে পাইনি, অর্থাৎ এখানে আসলে কোনো কোণ উৎপন্ন হয়নি। আমরা পরবর্তী একটু চিত্রটি লক্ষ্য করি। এইখানে দেখো একটু, এই হচ্ছে একটি রেখাংশ। এখন এই রেখাংশ থেকে আরো একটি রেখাংশ যদি আমরা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরাই, একটু খেয়াল করে দেখো, ঘড়ির কাঁটা বিপরীত দিকে যদি আমরা একটু ঘোরাই, এই দেখো, তাহলে দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছো, না হলে পরবর্তীতে আরো করব, সেগুলো দেখতে পারবা। তাহলে দেখো এখানে আনুমানিক আমরা দেখছি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, যে এখানে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এটিকে আমরা বলছি সূক্ষ্মকোণ। অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট যত কোণই তুমি এখানে লিখো না কেন, অর্থাৎ 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, দশমিকেও লিখতে পারো, 5.5 ডিগ্রি, হ্যাঁ 5.7 ডিগ্রি, 10.2 ডিগ্রি, যতই লিখো, অর্থাৎ 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট যত কোণই হবে সবই হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ সূক্ষ্মকোণের চিত্র বা গঠন, সূক্ষ্মকোণ অনেক ধরনের হতে পারে। আর তোমরা জানো জ্যামিতিতে যখন 0 ডিগ্রি হয় তখন কোণ হয় না, তবে ত্রিকোণমিতিতে 0 ডিগ্রি কোণের মান আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এর পরবর্তী চিত্রটি যদি একটু লক্ষ্য করি, দেখো এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা আরো একটি চিত্র আঁকার চেষ্টা করি, দেখো খেয়াল করে, যখন এরকম সোজা হবে, ভূমির সাথে আর একটি রেখা এবং খাড়া লম্বালম্বি ভাবে থাকবে, তখন কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় এবং এইটি হচ্ছে সমকোণ। আর তার চেয়েও যদি আর একটু বড় হয়, তার নিচের চিত্রটি একটু খেয়াল করে দেখো, এরকম, হ্যাঁ সমকোণের চেয়ে একটু বড় হয়, এইটি হচ্ছে স্থূলকোণ। এটি কোণের পরিমাণ আমরা দিয়েছি 120 ডিগ্রি, এটি স্থূলকোণ। অর্থাৎ এই স্থূলকোণ নিয়েও যদি আমরা আলোচনা করি তাহলে অসংখ্য স্থূলকোণ আছে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট, যতগুলো কোণ তুমি এখানে অঙ্কন করবে সবই হবে স্থূলকোণ। আবার বলছি, 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট যত কোণই তুমি এখানে অঙ্কন করো সবই হবে কি স্থূলকোণ। আমাদের ত্রিভুজের বোঝার জন্য এই কোণগুলোই যথেষ্ট, কিন্তু যেহেতু গ্রাফিক্যালি বোঝাচ্ছি আরো দুইটা কোণ একটু বুঝিয়ে দেই। সরল কোণটা কি দেখো একটু, 180 ডিগ্রি যে কোণটি, দেখো এইভাবে উঠে এরকম সোজা হয়ে আবারও
এরকম মিশে যাও। দেখো এখন মনে হচ্ছে একটি সরল রেখা হয়ে যাচ্ছে, কিন্তু এখানেও একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণের পরিমাণ হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। একে আমরা সরল কোণ বলে থাকি। এখন দেখো এটা যদি আরো একটু বড় কোণ উৎপন্ন করত, গ্রাফিক্যালি তুমি দেখার চেষ্টা করো, এরকম সোজা হয়ে আরো বেঁকে, অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট যে কোণটি উৎপন্ন হলো, আমরা এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তা আনুমানিক হচ্ছে 230 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটি 280 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট, এই ধরনের কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। বাকি অনেক কোণ আছে, অনুরূপ কোণ, একান্তর কোণ, হ্যাঁ, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ, হ্যাঁ, এই বাকি কোণগুলো অন্য কোনো ক্লাসে হয়তো আলোচনা করবো আমরা আস্তে আস্তে। আমাদের এইগুলো এই যে কোণবেদী ত্রিভুজের প্রকারভেদের জন্য খুব দরকার ছিল, তাই আমরা এগুলো জেনে নিলাম। একটু খেয়াল করো, কোণবেদী ত্রিভুজ 3 প্রকার আমরা জেনেছি। একটু খেয়াল করে দেখো, আমরা ভূমি বরাবর এবং লম্ব বরাবর কিছু চিহ্ন দিয়ে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। একটু দেখো, এই ভূমি, আর এটা যদি এরকম সোজা দিতাম তাহলে সমকোণ হইতো, তার চেয়ে আমরা একটু ছোট করে দিয়ে দিয়েছি। আবার ডান পাশে দেখো, আমরা সোজা যদি এরকম দিতাম তাহলে সমকোণ উৎপন্ন হতো, এটাকে মুছে আমরা এদিকে দিয়েছি। অর্থাৎ এই ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 0 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে এই ধরনের ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। একটু ভালো করে খেয়াল করো, পরবর্তী ত্রিভুজটা একইভাবে আঁকার চেষ্টা করছি। তাহলে এখানেও দেখো, নিচের অংশটা ভূমি আর এই অংশটা কিন্তু এখন খাড়া, তার মানে এখানে সমকোণ উৎপন্ন হয়েছে, কিন্তু ডান পাশটা একটু খেয়াল করে দেখো, সমকোণ না হয়ে তার চেয়ে একটু ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ তৈরি হয়েছে। তার মানে কিন্তু একটা কোণ কিন্তু সমকোণ আছে। তাহলে দেখো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ আর অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, সেটা বলতে হয় না, কেননা একটি কোণ সমকোণ যদি হয়ে থাকে তাহলে অপর দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তো এই জন্য যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে আমরা বলছি সমকোণী ত্রিভুজ। আবার একটু ডান পাশে একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করো। এই যে ভূমি বরাবর আর লম্ব বরাবর আমরা কিছু অক্ষ দিয়ে, এই দেখো এটা ভূমি, এটা যদি এরকম সোজা হইতো তাহলে সমকোণ হইতো, এটা তার চেয়ে একটু বড় হয়েছে। অপরপক্ষে ডান দিকে যদি আমরা একটু খেয়াল করি, এরকম সোজা হলে সমকোণ হইতো এবং ত্রিভুজ উৎপন্ন হইতো না। এইভাবে যদি হয় তাহলে দেখো সূক্ষ্মকোণ হয়েছে। তাহলে দেখো যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এরকম যদি কোনো কোণ হয়ে থাকে সেটাই হচ্ছে স্থূলকোণ। তাহলে দেখো যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা বাহুবেদী ত্রিভুজ, কোণবেদী ত্রিভুজ, এই 6টি ত্রিভুজই জেনে গেলাম। তবে দেখো এই ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য যদি আমরা চিন্তা করি, দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের কিন্তু 3টি কোণই সূক্ষ্মকোণ। আবার সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, 2টি কোণ সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর 2টি কোণ সূক্ষ্মকোণ। প্রথম চিত্রটি যদি একটু লক্ষ্য করি, দেখো সেখানে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের আমরা যদি 3টি কোণই এরকম 60-60 দেই, তাহলে দেখো 3টি কোণই সূক্ষ্মকোণ, কারণ 3টি কোণই 90 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 0 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে 3টি কোণই যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কিন্তু মজার বিষয় হলো, এই ধরনের ত্রিভুজ যদি থাকে যে 3টি কোণই সমান, অর্থাৎ 60 ডিগ্রি করে, সেটা কিন্তু সমবাহু ত্রিভুজ হয়ে যায়। তাহলে এটা আমরা বলতে পারি সূক্ষ্মকোণী সমবাহু ত্রিভুজ অথবা সমবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ। হ্যাঁ, কি বলতে পারি? সূক্ষ্মকোণী সমবাহু ত্রিভুজ। অর্থাৎ প্রতিটি ত্রিভুজের যদি প্রতিটি কোণ 60 ডিগ্রি হয় তাহলে সেটা সমবাহু ত্রিভুজ হয়। আবার কোণবেদী সেটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। কিন্তু আমরা যদি এর কোণের পরিমাণগুলো বদলিয়ে দিই, দেখো একটি কোণ যদি 70 ডিগ্রি দিই, আরেকটি কোণ 60 ডিগ্রি দিই, আরেকটি কোণ 50 ডিগ্রি দিই, তাহলে কিন্তু এটাকে আর সমবাহু ত্রিভুজ বলা যাবে না। কারণ কোণ যেহেতু 3 রকম, কোণের পরিমাণটা ভিন্ন ভিন্ন, তাহলে বাহুর পরিমাণও ভিন্ন ভিন্নই হবে। এই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজকে শুধু সূক্ষ্মকোণী ত্রিভুজই বলতে পারবো। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো, সমকোণী তো একটা কোণ সমকোণ হতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি হতে হবে, তার চেয়ে কম বা বেশি হলে হবে না। তাহলে একটা কোণ 90 ডিগ্রি থাকবে, আর অপর দুইটা কোণের সমষ্টি বা যোগফল 90 ডিগ্রি হবে। দেখো আমরা একটা কোণ 90 ডিগ্রি দিয়েছি, আর একটা হচ্ছে 60,
আর অপরটি হচ্ছে 30, অর্থাৎ তিনটি মিলে 180 ডিগ্রি হয়েছে। তাহলে এটি সমকোণী ত্রিভুজ। কিন্তু একটু খেয়াল করে দেখো, আমরা যদি বদলিয়ে দিই, একটা তো সমকোণ দিতেই হবে, অপরটি 50 আর 40 দিলেও হবে। এরকম অসংখ্য সমকোণী ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব। স্থূলকোণের ক্ষেত্রেও একটু খেয়াল করে দেখো যে একটি কোণ স্থূলকোণ থাকে, অর্থাৎ আমরা একটা কোণ 90 এর চেয়ে বড় দিয়েছি, অর্থাৎ 100 ডিগ্রি দিয়েছি, আর অপর দুইটা দিয়েছি দেখো 50 আর 30। দেখো এই ক্ষেত্রেও 180 ডিগ্রি হয়েছে, সুতরাং সেটাও আমরা দিতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি একটু বদলেও দিই, অর্থাৎ 110 ডিগ্রি দিই, তাহলে আরেকটা দিয়েছি কত, একটু ভালো করে দেখে নাও, 40 ডিগ্রি, আর আরেকটা হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু 180 বেশি আমরা দিতে পারবো না। তাহলে আমরা জেনে গেলাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ সম্পর্কে। এখন আমরা যে বিষয়টি একটু জানবো সেটি হচ্ছে এই যে বাহুবেদী ত্রিভুজ এবং কোণবেদী ত্রিভুজ, কারণ তোমাদের বহু অবজেক্টিভ প্রশ্নে এই ধরনের সমস্যা আসে, সেখানে একটু খেয়াল করে দেখো তো কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা। বাম পাশে আমরা বাহুবেদী ত্রিভুজ আর ডান পাশে কোণবেদী ত্রিভুজ। দেখো বাহুবেদী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ডান পাশে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। প্রথমে আমরা দেখি সমবাহু ত্রিভুজের সাথে একটু মেলানোর জন্য, সমবাহু ত্রিভুজ কি সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে? একটু খেয়াল করে দেখো, হ্যাঁ হতে পারে। আমরা একটু পূর্বেই দেখেছি সমবাহু ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে। কিভাবে হতে পারে? যদি প্রতিটি কোণই 60 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে সেই সূক্ষ্মকোণটি মানে সূক্ষ্মকোণী ত্রিভুজটি হয়ে যাবে সমবাহু ত্রিভুজ। একটু খেয়াল করে দেখো, সমবাহু ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ হতে পারে? কখনোই না, কেননা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই হয় হচ্ছে 60 ডিগ্রি, আর সমকোণী ত্রিভুজের তো একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হতেই হবে, কিন্তু সমবাহু ত্রিভুজের তো 90 ডিগ্রি কোণ হওয়া সম্ভব নয়, তাই সমবাহু ত্রিভুজ কখনোই সমকোণী ত্রিভুজ হতে পারে না। তাহলে এখন আমরা দেখে নেব যে সমবাহু ত্রিভুজ কি স্থূলকোণী ত্রিভুজ হতে পারে? না, সমবাহু ত্রিভুজ কখনো স্থূলকোণী ত্রিভুজ হতে পারে না। কেন পারে না? দেখো, স্থূল কোণ হইতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ হইতে হবে। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই ফিক্সড অর্থাৎ 60 ডিগ্রি, সেই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ কখনো স্থূলকোণী ত্রিভুজ হতে পারে না। এখন আমরা দেখে নিব সমদ্বিবাহু ত্রিভুজ এর সাথে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ বা স্থূলকোণী ত্রিভুজের কি মিল আছে। প্রথমে আমরা দেখে নিই সূক্ষ্মকোণী ত্রিভুজের সাথে। যে সমদ্বিবাহু ত্রিভুজ কি সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে? হ্যাঁ হতে পারে। কিভাবে হতে পারে একটু খেয়াল করে দেখো, আমরা এর পরিমাণগুলো ভিতরে উল্লেখ করে দিয়েছি যে দুইটি কোণ হচ্ছে 70 এবং একটি হচ্ছে 40, অর্থাৎ তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হয়েছে। দেখো এর দুইটি কোণ সমান যেহেতু, তাহলে আমরা জানি যে সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয়। তাহলে এটি দুইটি কোণ সমান, তাই সমবাহু ত্রিভুজ। কারণ সমবাহু হচ্ছে অর্থাৎ কোণ সমান হলে বাহু সমান হয়, এই জন্য সমবাহু ত্রিভুজ হচ্ছে। আর এখানে যেহেতু তিনটি কোণই সূক্ষ্মকোণ, তাই এটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাই এই ধরনের ত্রিভুজকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো কোন কোন সময় কিন্তু আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারতেছি, কিন্তু দেখো এখন আমরা একটু চেঞ্জ করে দিয়েছি। এখনো কিন্তু আমরা এরকম বলতে পারবো, দেখো 65, 65, 50, হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারবো যে এটি সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু আমরা যদি এখন 60, 60, 60 দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এটার সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো না, কারণ তিনটি কোণ সমান হওয়ার কারণে এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে, অর্থাৎ এটি আর সমদ্বিবাহু ত্রিভুজ নয়। এখন আমরা দেখব যে এইটা মানে সমদ্বিবাহু ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ হতে পারে? হ্যাঁ, দেখো একটু ভালো করে, এটা কিন্তু হতে পারে। আমরা এর কোণের পরিমাণটা দিলেই তুমি একটু ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমরা কোণের পরিমাণটি একটু উল্লেখ করে দিয়েছি 90 ডিগ্রি, যেহেতু সমকোণী হইতে হবে, একটি কোণ 90 ডিগ্রি, অপর দুইটা 45। তাহলে অপর দুইটি 45, দুইটি সূক্ষ্মকোণ যেহেতু 45 ডিগ্রি করে হয়ে গেছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে দুইটি কোণ 45, তার মানে দুটি বাহু সমান হবে, সুতরাং এটি অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তবে এই ধরনের সমকোণী ত্রিভুজকে আমরা বলে থাকি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অথবা এটাও বলতে পারো তুমি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন আমরা দেখব যে এটা কি
পরবর্তী যে স্থূলকোণী ত্রিভুজ আছে সেটা হতে পারে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ কি স্থূলকোণী ত্রিভুজ হতে পারে? সেইখানে যদি আমরা একটু খেয়াল করি দেখি যে হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজও হতে পারে। কিভাবে হতে পারে আমরা একটু কোণের পরিমাণ দিয়ে একটু উল্লেখ করে দিই। একটা স্থূলকোণ দিয়েছে 100 ডিগ্রি আর অপর দুটি সূক্ষ্মকোণ দিয়েছি 40 অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 দিয়েছি, কিন্তু দুইটি কোণ সমান থাকার কারণে এই স্থূলকোণী ত্রিভুজেরও কিন্তু দুই বাহু সমান, তাই এই ধরনের ত্রিভুজকে আমরা বলতে পারি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা বিষমবাহু ত্রিভুজের সাথে একটু মেলানোর চেষ্টা করব যে এরা কি সূক্ষ্মকোণী সমকোণী স্থূলকোণী হতে পারে। দেখো, প্রথম আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা একটু দেখতে পাই যে হ্যাঁ, এটি বিষমবাহু ত্রিভুজ হতে পারে। কিভাবে হতে পারে আমরা দেখো কোণগুলো যদি একটু পরিমাণগুলো উল্লেখ করি, আমরা একটা দিয়েছি 50 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি আর একটা 70 ডিগ্রি, অর্থাৎ সবগুলো মিলে 180 হয়েছে। তাহলে দেখো তিন কোণ তিন রকম হওয়ার কারণে এর তিন বাহু কিন্তু তিন রকম হয়ে গেছে, সুতরাং এটি বিষমবাহু ত্রিভুজ বলতেই পারি। তাহলে একটু খেয়াল করে দেখো, তার মানে এই ধরনের সূক্ষ্মকোণী ত্রিভুজকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলতে পারবো। আবার একটু খেয়াল করে দেখো, এই যে 60 বলছি, 65 বলছি, 55 বলছি, এই ধরনের ত্রিভুজকেও আমরা বিষমবাহু ত্রিভুজ বলতে পারবো। কিন্তু প্রতিটি কোণ যখন 60 ডিগ্রি হয়ে যাবে, একটু খেয়াল করে দেখো, তখন কিন্তু আর আমরা বিষমবাহু ত্রিভুজ বলতে পারবো না। এটি সূক্ষ্মকোণী ত্রিভুজ কিন্তু বিষমবাহু ত্রিভুজ না। এখন আমরা দেখব হচ্ছে সমকোণী ত্রিভুজ হইতে পারে কিনা বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো, বিষমবাহু ত্রিভুজ, হ্যাঁ, বিষমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হইতে পারে। কিভাবে হইতে পারে দেখো, এর একটা কোণ তো 90 ডিগ্রি তোমাকে দিতেই হবে, আর অপর দুইটি কোণ দেখো কত, 45। এই ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়, কারণ দুইটি কোণ সমান থাকার কারণে এর দুইটি বাহু সমান হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে সম্ভব না। কিন্তু আমরা কোণগুলো যদি একটু পরিমাণ চেঞ্জ করে দিই, দেখো একটা 90 ডিগ্রি আর একটি হচ্ছে 60 ডিগ্রি আর একটি 30 ডিগ্রি, এখন কিন্তু তিন কোণ তিন রকম, কিন্তু এইটি সমকোণী ত্রিভুজ কারণ একটি কোণ সমকোণ আছে। এই ধরনের ত্রিভুজকে আমরা অবশ্যই বিষমবাহু ত্রিভুজ বলতে পারবো। অথবা উপরে 60 ডিগ্রি দিয়ে আর ডান পাশে যে কোণটি আছে সেটি যদি আমরা 30 ডিগ্রি দেই, আর 90 ডিগ্রি তো একটি কোণ আছে, এটিও সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটিকেও আমরা বিষমবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে আমরা দেখলাম বিষমবাহু ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজও হইতে পারে, সমকোণী ত্রিভুজও হইতে পারে। এখন আমরা দেখব যেটা স্থূলকোণী ত্রিভুজ হইতে পারে কিনা। হ্যাঁ, এটি স্থূলকোণী ত্রিভুজও হইতে পারে। কিভাবে পারে সেগুলো আমরা একটু কোণের পরিমাণ একটু উল্লেখ করে যদি দেখো, একটি দিয়েছি 100 আর অপর দুইটি দিয়েছি 40। এই ক্ষেত্রে সম্ভব না, কেননা দুইটি কোণ সমান হয়ে গেছে, তাই দুইটি বাহু সমান। কিন্তু আমরা যদি এর পরিমাণ উল্লেখ একটু চেঞ্জ করে দিই, দেখো এখন দিয়েছি একটা 100 আর একটা 50 আর একটা 30, এখন কিন্তু সম্ভব, কারণ তিন কোণ তিন রকম, তাই তিন বাহুর দৈর্ঘ্য তিন রকম হবে। আমরা যদি আরেকটু চেঞ্জ করে দিই 50, 30, 100 এইভাবে হলেও হবে। তার মানে আমরা যে বিষয়গুলো দেখতে পেলাম সেগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, হবেই, আর অপর পক্ষে সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনো কোনো সময় সমবাহু ত্রিভুজ হতে পারে। অপর পক্ষে সমবাহু ত্রিভুজ কখনোই সমকোণী ত্রিভুজ হয় না, আর সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজও কখনো সমবাহু ত্রিভুজ হয় না। এমনকি সমবাহু ত্রিভুজ কখনোই স্থূলকোণী ত্রিভুজ হয় না, আর স্থূলকোণী ত্রিভুজও কখনো সমবাহু ত্রিভুজ হয় না। অপর পক্ষে আমরা যদি একটু খেয়াল করে দেখি, সমদ্বিবাহু ত্রিভুজ সূক্ষ্মকোণী হয়, আবার সূক্ষ্মকোণী ত্রিভুজও সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। আবার সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজও হতে পারে, আবার সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজও হতে পারে। সমদ্বিবাহু ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজও হতে পারে, আবার স্থূলকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। পরপক্ষে আমরা যদি খেয়াল করি, বিষমবাহু ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, আর সূক্ষ্মকোণী ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ হতে পারে। আবার বিষমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজও বিষমবাহু ত্রিভুজ হতে পারে। তারপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ হতে পারে, এবং স্থূলকোণী ত্রিভুজও বিষমবাহু ত্রিভুজ হতে পারে। আজকে খুব সামান্য বাড়ির কাজ থাকছে, তা হচ্ছে ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি লেখা। আর আগামী ক্লাসে তোমাদের এই নবম ও দশম শ্রেণীর যে পরিমিতির অংশটা আছে সেখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে আমরা আগামী ক্লাসে সমবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সবাই সেই ক্লাসে আমার সাথে থাকবে।
তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।